আমার প্রিয় ছাত্রীরা, আজ দীর্ঘদিন হয়ে গেল আমাদের শিক্ষিকা এবং ছাত্রীদের দেখা সাক্ষাৎ নেই, বিদ্যালয় বন্ধ, তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে না। আশা করব বা আশা রাখবো যে খুব তাড়াতাড়ি আমরা এই পরিস্থিতির হাত থেকে মুক্তি পাব এবং আবার আমাদের সেই বিদ্যালয় জীবনের দিনগুলো যেমন ছিল সেই দিনগুলোতে আমরা ফিরে যাব। তোমাদের সাথে আমাদের ক্লাস হবে, যেটাতে আমরা সব থেকে বেশি আনন্দ পাই। তো সেই জায়গায় আমরা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ফিরতে পারবো। এখন তোমরা সবাই সাবধানে থাকো, বাড়িতে থাকো। আমরা আজকে নবম শ্রেণীর প্রাকৃতিকের চতুর্থ অধ্যায় ভূগাঠনিক প্রক্রিয়া ও বিভিন্ন ভূমিরূপ এই বিষয়ের উপরে আলোচনা শুরু করব। অর্থাৎ এই অধ্যায়টা আমরা পড়তে শুরু করছি। দেখো, আমরা বর্তমানে লকডাউনের কারণে বেশ কিছুদিন যাবত বাড়িতেই রয়েছি, কোথাও বেরোনোর কোনো উপায় নেই। কিন্তু যখন স্বাভাবিক সময় থাকে সেই সময় আমরা কিন্তু প্রত্যেকেই কোথাও না কোথাও বেড়াতে যাই। যেমন ধরো, যদি আমরা দার্জিলিং এ যাই, দার্জিলিং এ গেলে আমরা কি দেখি না, দার্জিলিং এ গেলে আমরা দেখি অনেক উঁচু উঁচু শিলাস্তূপ, যাকে আমরা বলি পর্বত। সেই পর্বত শৃঙ্গ, বরফাবৃত পাহাড়, পর্বতের চূড়া, এগুলো আমরা দার্জিলিং এ গেলে দেখি। আবার যদি আমরা যাই বাঁকুড়ার শুশুনিয়ায়, কিংবা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে, কিংবা ধরো বীরভূমের মামা ভাগ্নে পাহাড়ে, তাহলে আমরা দেখি যে ওই পাহাড়গুলো দেখতে অনেকটা দার্জিলিং এর পর্বতের মতনই, কিন্তু এত উঁচু নয়। আবার এদের ঢালও ততটা বেশি নয়। তাহলে দেখতে অনেকটা পর্বতের মতন হলেও অতটা উচ্চতা নেই। আবার ধরো, যদি আমরা দীঘা কিংবা পুরী যাই বেড়াতে, অনেকেই গেছি, আমরা দেখেছি সেখানে এক টানা সমতল অংশ। আবার যদি আমরা রাঁচি, ছোটনাগপুর, মালভূমি এইদিকে যাই, তখন আমরা দেখি সেখানে একটা তরঙ্গায়িত বা এবড়ো খেবড়ো উঁচু নিচু ভূমিভাগ। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে পৃথিবী পৃষ্ঠের উপরিভাগ যেটা, সেটা সব জায়গায় একই রকম নয়। অর্থাৎ পৃথিবীর যেটা ভূমিভাগ, সেই ভূমিভাগের ওপরটা একই রকম নয়। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের। এই যে পৃথিবীর উপরিভাগটা, এটাকেই আমরা সাধারণভাবে বলে থাকি পৃথিবীর ভূমিরূপ। এখন যদি ধরো আমাদের বলতে হয় যে ভূগোলের ভাষায় ভূমিরূপ কি, তাহলে আমরা বলবো যে শিলাগঠিত এই যে ভূভাগ, সেই ভূভাগের বিভিন্ন অংশের যে উচ্চতা, তার আকৃতি, তার আয়তন, এইগুলোর সমষ্টিগত বৈচিত্র্যই হচ্ছে ভূমিরূপ। এখন এই ভূমিরূপ সম্পর্কে আমাদেরকে পড়তে হবে ঠিকই, কিন্তু ভূমিরূপ পড়তে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে এই ভূমিরূপগুলো তৈরি করছে কারা। দেখো, পৃথিবী সৃষ্টির সেই যে আদি সময় বা জন্মলগ্ন, সেই সময় থেকে এই ভূমিরূপ তৈরির পেছনে কতগুলো ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়া কাজ করে, যে প্রক্রিয়াগুলো কিন্তু ভূ অভ্যন্তরস্থ হতে পারে, ভূগর্ভের ভেতরকার হতে পারে, বা ভূপৃষ্ঠের বাইরের হতে পারে। তাহলে এই যে প্রক্রিয়াগুলো, যারা ভূমিরূপ তৈরি বা সৃষ্টি, ভূমিরূপের বিনাশ, প্রতিনিয়ত ভূমিরূপের পরিবর্তন বা বিবর্তন সংঘটিত করে, সেই প্রক্রিয়াগুলোকেই বলা হয় কি ভূগাঠনিক প্রক্রিয়া। অর্থাৎ ভূমিরূপ তৈরি করছে যে প্রক্রিয়াগুলো, তারাই হচ্ছে ভূগাঠনিক প্রক্রিয়া। আজকে আমরা এই ভূগাঠনিক প্রক্রিয়া সম্পর্কে একটুখানি ভালোভাবে জেনে নেব। দেখো, এই ভূগাঠনিক প্রক্রিয়াগুলো কিন্তু দু ধরনের হতে পারে। এখানে আমরা একটা ছক করেছি।
তাতে আমরা দেখাচ্ছি ভূগাঠনিক প্রক্রিয়া দু ধরনের, একটা ভূ অভ্যন্তরস্থ বা অন্তর্জাত প্রক্রিয়া আর একটা ভূ বহিস্থ বা বহির্জাত প্রক্রিয়া। ভূ অভ্যন্তরস্থ বা অন্তর্জাত, অন্তর্জাত এই শব্দটার মধ্যে দিয়ে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যেটা ভেতরকার। তাহলে ভূগর্ভের ভেতরকার যে শক্তি তাকে আমরা বলছি অন্তর্জাত শক্তি বা ভূ অভ্যন্তরীণ বল বা ভূ অভ্যন্তরস্থ শক্তি। এই শক্তিটা তৈরি হয় কিভাবে? আমরা জানি যে পৃথিবীর সৃষ্টির সময় থেকে, পৃথিবী জন্মের সময় ছিল একটা উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড, তার থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করতে করতে পৃথিবী প্রথমে তরল, তারপরে পৃথিবীর উপরিভাগটি কঠিন হয়ে গেছে, কঠিন হয়ে শক্ত হয়ে গেছে। কিন্তু পৃথিবী গঠনকারী উপাদানগুলো পৃথিবীর অভ্যন্তরে উত্তপ্ত এবং গলিত ম্যাগমা তৈরি করে অবস্থান করছে। এই যে অবস্থানটা, এটাতে দেখা যায় যে শিলামণ্ডলের চাপে, তোমরা ক্লাস 8-এ পৃথিবীর অন্দরমহল পড়েছিলে। পৃথিবীর অন্দরমহল পড়ার সময় তোমরা পড়েছো পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত পৃথিবীকে আমরা কতগুলো ভাগে ভাগ করি, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, শিলামণ্ডল। কঠিন হয়ে যাওয়া যে অংশটা, একে আমরা শিলামণ্ডল বলি। এই শিলামণ্ডলের চাপে পৃথিবীর ভেতরকার যে উত্তপ্ত গলিত ম্যাগমা, সে ভেতরে থাকতে বাধ্য হয়, কিন্তু তার মধ্যে একটা প্রবণতা সব সময় কাজ করে বাইরে বেরিয়ে আসার, যে কারণে ভেতরটা সব সময় অস্থির, ভেতরে একটা আলোড়ন চলছে। এই যে আলোড়ন, এটা কিন্তু তৈরি হয় মূলত ওই যে আমরা বললাম গুরুমণ্ডলের কথা, গুরুমণ্ডলে যে অ্যাসথেনোস্ফিয়ার স্তর আছে, সেই অ্যাসথেনোস্ফিয়ার স্তরের পরিচলন স্রোতের কথা তোমরা কিন্তু ক্লাস 8-এ পড়েছো। এই পরিচলন স্রোতই কিন্তু মূলত দায়ী এই ভূ অভ্যন্তরস্থ শক্তি সৃষ্টি করার জন্য। তাহলে এই যে ভূ অভ্যন্তরস্থ শক্তির কথা আমরা বলছি, এই ভূ অভ্যন্তরস্থ শক্তি বা অন্তর্জাত শক্তি, এ কিন্তু দুরকম ভাবে ভূমিরূপ গঠনে সাহায্য করে। কোন দুরকম ভাবে? না, একে আমরা দেখছি দুটো ভাগে ভাগ করে দিয়েছি, ধীর আলোড়ন আর আকস্মিক আলোড়ন। তাহলে এই অন্তর্জাত প্রক্রিয়াকে আমরা দুভাগে ভাগ করলাম, ধীর আলোড়ন আর আকস্মিক আলোড়ন। তাহলে অন্তর্জাত প্রক্রিয়াটা হচ্ছে এইটাই যে যখন আমরা বলবো যে পৃথিবী পৃষ্ঠের ওপরকার যে প্রাথমিক ভূমিরূপগুলো, অর্থাৎ পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি, এই সমস্তগুলো তৈরি হচ্ছে যে প্রক্রিয়ার দ্বারা, সেটা ধীরভাবে হতে পারে আবার আকস্মিকভাবেও হতে পারে, তখন একে আমরা অন্তর্জাত প্রক্রিয়া বলি। আর এই অন্তর্জাত প্রক্রিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করে দিয়েছি, দেখো, ধীর আলোড়ন আর আকস্মিক আলোড়ন। তো ধীর আলোড়ন হচ্ছে যখন ভূ আলোড়ন লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে সংঘটিত হয়ে ভূমিরূপের সৃষ্টি করে বা পরিবর্তন ঘটায়, তখন তাকে আমরা ধীর আলোড়ন বলে থাকি। এই ধীর আলোড়নকে আমরা 3 ভাগে ভাগ করে দিয়েছি তার পরবর্তী পর্যায়ে: ভূগাঠনিক আলোড়ন, সমস্থিতিক আলোড়ন আর ইউস্ট্যাটিক আলোড়ন। তাহলে আমরা এবারে চলে আসছি যে ভূগাঠনিক আলোড়ন। দেখো, ভূগাঠনিক আলোড়ন, একে আমরা ইংরেজিতে বলবো টেকটনিক মুভমেন্ট। কি বলবো? টেকটনিক মুভমেন্ট। টেকটন, এই যে শব্দটা, টেকটন একটা গ্রিক শব্দ। টেকটন একটা গ্রিক শব্দ। এই শব্দটার যদি আমরা ইংরেজি অর্থ করি, তাহলে আমরা বলবো এর অর্থ হচ্ছে বিল্ডার। ইংরেজিতে এর অর্থ হচ্ছে বিল্ডার, বা বাংলায় আমরা বললে গঠন, নির্মাণ ইত্যাদি। তার মানে এই আলোড়ন কি করে না, ভূমিরূপ গঠন বা নির্মাণ করে, কিন্তু সেটা ধীরে ধীরে করতে পারে, লক্ষ লক্ষ বছর ধরে করতে পারে, কোটি কোটি বছর ধরে করতে পারে।
তো এই ভূগাঠনিক আলোড়ন কিন্তু দুটো প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। কি সেই দুটো প্রক্রিয়া? ভূগাঠনিক আলোড়ন সম্পন্ন হওয়ার প্রথম প্রক্রিয়াটা হচ্ছে এটা উল্লম্বভাবে হতে পারে, অথবা 2 নম্বর এটা স্পর্শক বরাবর হতে পারে। পৃথিবীর স্পর্শক বরাবর হতে পারে, অথবা পৃথিবীর ব্যাসার্ধ বরাবর উল্লম্বভাবে হতে পারে। সেই অনুযায়ী ভূগাঠনিক আলোড়নকে আমরা আবার দুটো ভাগে ভাগ করেছি, মহীভাবক আলোড়ন আর গিরিজনী আলোড়ন। তাহলে আমরা বলবো মহীভাবক আলোড়ন কোনটা? না, যেখানে পৃথিবীর ব্যাসার্ধ বরাবর, অর্থাৎ এটা যদি আমরা ধরে নিই পৃথিবী পৃষ্ঠ, এই হচ্ছে পৃথিবীর কেন্দ্র, কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে বা ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে আমরা দেখব আপওয়ার্ডও হতে পারে, ডাউনওয়ার্ডও হতে পারে যদি আলোড়ন হয়, এবং এই আলোড়নকে আমরা বলবো মহীভাবক আলোড়ন। এটি মূলত মহাদেশ গঠনে সহায়তা করে। মহীভাবক আলোড়নের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটি উল্লম্বভাবে সংঘটিত হবে, পৃথিবীর ব্যাসার্ধ বরাবর, আপওয়ার্ড হতে পারে, ডাউনওয়ার্ড হতে পারে। এটি ধীর আলোড়নের অন্তর্গত। আর 3 নম্বর হচ্ছে এর দ্বারা কি কি গঠিত হতে পারে? মহাদেশ, মহাসাগর, বিভিন্ন ধরনের চ্যুতি, ফাটল, গ্রস্ত উপত্যকা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। তাহলে এটা হচ্ছে মহীভাবক আলোড়ন। আর এই যে মহীভাবক আলোড়নের কথা আমরা বলছি, এটাকে বলা হয় এপিরোজেনিক মুভমেন্ট। এপিরোজেনিক মুভমেন্ট। আর গিরিজনী আলোড়ন যেটা, তাকে আমরা বলি অরোজেনিক মুভমেন্ট। অরোজেনিক মুভমেন্ট অর্থাৎ অরোজ এই শব্দটার অর্থ হচ্ছে পর্বত। গিরিজনী আলোড়নের ফলে মূলত শিলায় ভাঁজ করে পর্বত গঠিত হয়। এবার এটা হয় কিভাবে? এর বৈশিষ্ট্য কি? না, এটি পৃথিবীর স্পর্শক বরাবর কাজ করে। এটি পৃথিবীর স্পর্শক বরাবর কাজ করে, এবং আমরা দেখব যে পৃথিবী পৃষ্ঠের সঙ্গে এটি অনুভূমিক ভাবে বা সমান্তরাল ভাবে কাজ করে। এই আলোড়ন সৃষ্টি হয় যেখানে আমরা দেখব যে পাললিক শিলা রয়েছে, সেই পাললিক শিলায় মূলত এটা দেখতে পাওয়া যায় অগভীর মহাসাগর কিংবা মহীখাতের অংশ, এই সমস্ত অঞ্চলে পাললিক শিলায় ভাঁজ করে পর্বত তৈরি হয়। যেমন হিমালয়, আল্পস, রকি ইত্যাদি পর্বত এইভাবেই গিরিজনী মুভমেন্ট বা গিরিজনী আলোড়নের ফলে তৈরি হয়েছে। তাহলে আমরা কি পেলাম? না, ভূ অভ্যন্তরস্থ বা অন্তর্জাত প্রক্রিয়া যেটা, একে আমরা দুটো ভাগে ভাগ করেছি, ধীর আলোড়ন আর আকস্মিক আলোড়ন। তার মধ্যে আমরা ধীর আলোড়ন যেটা সেটা পড়লাম। ধীর আলোড়নকে আমরা 3 ভাগে ভাগ করেছি, ভূগাঠনিক, সমস্থিতিক আর ইউস্ট্যাটিক। এর মধ্যে ভূগাঠনিকের আবার দুটো ভাগ আমরা পেয়েছি, মহীভাবক আর গিরিজনী। এটুকু আমরা পড়ে নিলাম। এবারে আমরা চলে যাচ্ছি সমস্থিতিক আলোড়নে। দেখো, আমাদের এই পৃথিবী পৃষ্ঠের ওপরে এই যে পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি এরা আছে, এরা প্রত্যেকে একটা সমস্থিতি বজায় রেখে বা ভারসাম্য বজায় রেখে অবস্থান করে, যেটাকে আমরা বলি সমস্থিতি বা আইসোস্ট্যাসি। তো এই যে সমস্থিতি, কোনো কারণে দেখা যেতে পারে যে এরা অ্যাস্থেনোস্ফিয়ারের উপর যে যার নিজের উচ্চতা, আয়তন ইত্যাদি অনুযায়ী অবস্থান করছে। এবার কোনো কারণে বহির্জাত শক্তির দ্বারা যদি ক্ষয়ের ফলে দেখা গেল যে অপসারণ ঘটলো ক্ষয়জাত পদার্থের, সেই পদার্থগুলি অন্যত্র পরিবাহিত হয়ে সঞ্চিত হলো, তখন কি হলো? না, এক জায়গার বস্তুভার অন্যত্র নিত হলো বা পরিবাহিত হলো। তখন এই সমস্থিতি বিঘ্নিত হয়, নষ্ট হয়। এই সমস্থিতিকে পুনরায় ফিরিয়ে আনতে, ভারসাম্য অবস্থাকে পুনরায় ফিরিয়ে আনবার জন্য ভূ আলোড়ন সংঘটিত হয়। তাকে বলে সমস্থিতিক
ভূ আলোড়ন। আর ইউস্ট্যাটিক ভূ আলোড়ন কি? আমরা জানি যে আমাদের পৃথিবী পৃষ্ঠ বা লিথোস্ফিয়ার যেটাকে আমরা বলি, এই লিথোস্ফিয়ার অংশ অনেকগুলো ছোট ছোট বড় বড় পাতে বিভক্ত, ছোট বড় পাতে বিভক্ত। এই পাতগুলো অ্যাসথেনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় রয়েছে। তো আমরা দেখব এগুলোর মধ্যে অভিসারী পাত, প্রতিসারী পাত, বিভিন্ন ধরনের পাত আছে। ওই পাতগুলো কখনো কখনো দেখা যায় যে কাজ করে আলোড়ন ঘটিয়ে সমুদ্রবক্ষকে প্রসারিত করে, তার ক্ষেত্রমান বেড়ে যায়। তখন সমুদ্রবক্ষের জল ধারণ ক্ষমতা বেড়ে যায়। আবার যদি উল্টোটা হয় যে কোনো পাত সঞ্চালনের দ্বারা বা ভূ আলোড়নের দ্বারা সমুদ্রবক্ষ সংকুচিত হলো, তার কিছুটা অংশ বিনাশ হয়ে গেল, তখন সেই সংকুচিত সমুদ্রবক্ষের জল ধারণ ক্ষমতা হ্রাস পায়। এটা গেল একটা দিক। আবার হতে পারে কি যে হিমযুগে আমরা জানি অনেকটা জলরাশি বরফে পরিণত হয়ে যায়, তখন সমুদ্রের জলতল নেমে যায়। আবার অন্তর্বর্তী হিমযুগে ওই জলরাশি গলনের ফলে সমুদ্রে মিশতে থাকে, তখন সমুদ্রের জলতল বৃদ্ধি পায়। এই যে ঘটনাগুলো ঘটে যে আলোড়নের দ্বারা, এই ভূ আলোড়নকে বলা হয় ইউস্ট্যাটিক আলোড়ন। তাহলে আমরা দেখলাম এই তিনটেই ধীর আলোড়ন। কি কি? ভূগাঠনিক আলোড়ন, সমস্থিতিক আলোড়ন আর ইউস্ট্যাটিক আলোড়ন। এরা লক্ষ লক্ষ বছর ধরে, কোটি কোটি বছর ধরে ভূমিরূপ সৃষ্টি করছে, ভূমিরূপের বিনাশ ঘটাচ্ছে, ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে আমরা দেখলাম এই ধীর আলোড়নের মধ্যে ভূগাঠনিক আলোড়নের দুটো ভাগ ছিল, একটা মহীভাবক আর একটা গিরিজনী, যে দুটো ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। কারণ ভূগোল পড়তে পড়তে এই দুটো আলোড়নের কথা আমরা কিন্তু বারবার পড়ব, মহীভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়ন। কাজে এই দুটো আমাদেরকে খুব ভালো করে তৈরি করতে হবে। এবারে আমরা চলে যাচ্ছি আকস্মিক আলোড়ন। এটা তো এতক্ষণ আমরা বললাম যে ধীর আলোড়নের দ্বারা ভূমিরূপ তৈরি হয়। এবার আমরা জানি যে কখনো কখনো দেখা যায় যে এই যে ভূ আলোড়ন যেটা সর্বদাই ভূ অভ্যন্তরে ঘটে চলেছে, আমরা কিন্তু সবসময় টের পাই না। যখন আমরা টের পাই, আমাদের পায়ের তলা কেঁপে ওঠে, কিংবা আমরা বুঝতে পারি যে চারিদিক নড়ে চড়ে উঠলো, এই বোধটা আমাদের কাছে পৌঁছয়, তখন আমরা বলি ভূমিকম্প হচ্ছে। তো এই যে ভূমিকম্প, এই ভূমিকম্প কিন্তু কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য স্থায়ী হয়, আর তার মধ্যেই সে তুমুল কাণ্ড ঘটিয়ে দিয়ে যায়। ভূমিরূপের প্রচুর পরিবর্তন সে সাধিত করে ফেলে। তোমরা অনেক সময় দেখেছো ভূমিকম্পের অনেক ছবি, তাতে দেখেছো বিশাল একটা অংশ, শিলাস্তূপের অংশ, সেটা হয়তো নিচে বসে গেছে। কোথাও তোমরা দেখেছো কোনো অংশ হেলে পড়েছে, রাস্তা ঘাট ইত্যাদিতে বড় বড় ফাটল তৈরি হয়েছে। তার মানে কি হচ্ছে না, এই যে আলোড়ন, ভূমিকম্পের কথা আমরা বলছি, এটা আকস্মিক ভাবে আসে এবং হঠাৎ করে খুব অল্প সময়ের মধ্যে ভূমিরূপের পরিবর্তন ঘটিয়ে দিতে সক্ষম। এই ধরনেরই আরো একটি ভূমিরূপ আছে, এই আলোড়ন আছে, যাকে আমরা বলতে পারি তোমার অগ্ন্যুৎপাত। তাহলে আকস্মিক আলোড়নকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ভূমিকম্প আর আরেকটা হচ্ছে অগ্ন্যুৎপাত। অগ্ন্যুৎপাতের ফলে কি হয় না, আমরা জানি পৃথিবীর ভেতরের এই যে উত্তপ্ত গলিত ম্যাগমা, কিছুক্ষণ আগে আমি বলেছি, এর ভেতরে থাকতে বাধ্য হয় ঠিকই, কিন্তু এর মধ্যে একটা প্রবণতা সবসময় কাজ করে বাইরে বেরিয়ে আসার। তাহলে যদি ভূপৃষ্ঠের মধ্যে কোনো দুর্বল স্থান পায়, কোনো ফাটল পথ পায়, তাহলেই সে বাইরে বেরিয়ে আসে এবং তার মধ্যে থাকে উত্তপ্ত গলিত ম্যাগমা, ভস্ম, ধূম বা ধোঁয়া, ছাই ইত্যাদি সবকিছু নিয়ে বেরিয়ে এসে সে তৈরি করতে পারে আগ্নেয় পর্বত, লাভা মালভূমি, লাভা সমভূমি, আগ্নেয়দ্বীপ ইত্যাদি। এগুলো এক এক ধরনের ভূমিরূপ। আর এই যে ভূমিকম্প তৈরি হলো, ভূমিকম্পের ফলে আমরা বললাম যে
শিলা চ্যুতি ঘটতে পারে, কোথাও বিশাল বড় বড় ফাটল তৈরি হতে পারে। কাজে এগুলো ভূমিরূপকে প্রভাবিত করে। তাহলে আজকে আমরা এই যে অংশটা পড়লাম, এটা হচ্ছে কি না, বিভিন্ন ভূমিরূপ গঠন করতে যে ভূগাঠনিক প্রক্রিয়াগুলো কাজ করে তার মধ্যে ভূ অভ্যন্তরস্থ বা অন্তর্জাত প্রক্রিয়া। তাহলে আমরা আরেকবার এটাকে সাম আপ করে নিই যে ভূগাঠনিক প্রক্রিয়াকে আমরা দুভাগে ভাগ করছি, একটা ভূ অভ্যন্তরস্থ বা অন্তর্জাত প্রক্রিয়া, একটা বহির্জাত প্রক্রিয়া। আমরা এখনো বহির্জাত প্রক্রিয়াটা পড়িনি, আমরা কেবল পড়েছি অন্তর্জাত প্রক্রিয়া। একে আমরা দুটো ভাগে ভাগ করেছি, ধীর আলোড়ন আর আকস্মিক আলোড়ন। আকস্মিক আলোড়নের আমরা দুটো ভাগ পেলাম, একটা ভূমিকম্প, এর দ্বারা ভূমিরূপ গঠিত হতে পারে, একটা অগ্নুৎপাত, এর দ্বারা ভূমিরূপ গঠিত হতে পারে। ধীর আলোড়ন লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে হয়, আর এটা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের ব্যাপার। আকস্মিক আলোড়ন, ধীর আলোড়নের তিনটে ভাগ, ভূগাঠনিক আলোড়ন, সমস্থিতিক আলোড়ন, স্ট্যাটিক আলোড়ন। ভূগাঠনিক আলোড়নের ভীষণ ইম্পর্টেন্ট যে পোর্শন আমাদের পড়ে রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে, দুটো ভাগ, মহীভাবক আলোড়ন, গিরিজনী আলোড়ন। মহীভাবক আলোড়নের ক্ষেত্রে আমরা বললাম এটি পৃথিবীর ব্যাসার্ধ বরাবর উল্লম্বভাবে কাজ করে, মহাদেশ, মহাসাগর, চ্যুতি, প্রস্থ উপত্যকা, ফাটল ইত্যাদি গঠনে সাহায্য করে। আর গিরিজনী আলোড়ন পৃথিবীর স্পর্শক বরাবর কাজ করে, পৃথিবী পৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে কাজ করে, আর এর দ্বারা যে সংনমন এবং প্রসারণ হয় সেই তার দ্বারা তোমার পাললিক শিলায় ভাঁজ পড়ে আমরা দেখেছি পর্বত তৈরি হয়। এই যে ভূমিরূপগুলো তৈরি হয়ে গেল ভূ অভ্যন্তরস্থ শক্তির দ্বারা, এরপর আমরা দেখব সেগুলোর উপরে কাজ করে ভূপৃষ্ঠের বাইরের প্রাকৃতিক শক্তিগুলো, অর্থাৎ নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি, এবং কাজ করে তারা এই ভূমিরূপগুলোকে আবার নতুন রূপ দান করে, এগুলোর মধ্যে সমতা আনার চেষ্টা করে। এটা সম্পর্কে আমরা আবার পরে বলবো। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে তোমরা পরবর্তী যে আবার আমরা পাঠের মধ্যে যাব সেটা সহজে পেতে পারো।